অবশেষে 164 দিন পর আরজি কর মামলার আজকে রায়দান হলো। রায়দানের পরে যেটা জানা যাচ্ছে যে আরজি কর মামলায় সঞ্জয়ের যাবজ্জীবন কারাদণ্ড। আর এই যাবজ্জীবন কারাদণ্ডের পর আমরা দেখছি যে বিচারপতি, মাননীয় বিচারপতি, তিনি এজলাস ছেড়ে বেরিয়ে গেছেন। সবে আমরা এক্সক্লুসিভ সেই ছবি আপনাদের দেখাচ্ছি নিউজ ভ্যানগার্ডের। আপনারা দেখুন, যিনি বিচারপতি এই মামলার যিনি রায় দিয়েছেন সেই মাননীয় বিচারপতি, তিনি রায় দান করার পর তিনি এজলাস ছেড়ে বেরিয়ে গেছেন। এবং এই মামলার আগে তার আগে মানসিক প্রেসার ছিল, সেই মানসিক প্রেসার নিয়েই কিন্তু আজকে তাকে এই মামলার রায় দিতে হয়। এই মুহূর্তে আমরা দেখে নেব যে এই মামলার পর রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছেন, আসুন দেখে নিই। কিন্তু আমি যেহেতু হেলিতে ছিলাম বলে আমি ডিটেলসটা এখনো শুনিনি, তো আপনাদের কাছ থেকেই শুনলাম যে এটা নাকি যাবজ্জীবন দেওয়া হয়েছে। এটা আপনাদের কাছ থেকেই প্রথম আমি শুনলাম। আমার রিয়াকশন ইজ ভেরি ক্লিয়ার। আমরা প্রথম দিন থেকে ফাঁসির দাবি করে এসেছিলাম এবং আজকেও আমরা সেই দাবিতে অটুট আছি। কিন্তু আদালতের রায় ন্যাচারালি এখন সবাই মিলে কি বলবেন আমি জানি না, বাট আমার কথা আমি বলতে পারি বা আমার দলের বক্তব্য যেটা হচ্ছে, আমরা 3টে কেসে আপনারা দেখেছেন 54 দিন থেকে 60 দিনের মধ্যে আমরা ফাঁসি অর্ডার করিয়ে দিয়েছি। কিন্তু আমি জানি না এটা একটা সিরিয়াস কেস এবং এটা নিয়ে ফাঁসি দাবি আমাদের সবার ছিল। সেক্ষেত্রে বিচারের রায় নিয়ে আমি আমার কথা বলতে পারি। আমরা এটাই বলেছিলাম, আমাদের হাতে কেসটা থাকলে আমরা কিন্তু অনেকদিন আগে ফাঁসির অর্ডার দিয়ে দিতে পারতাম, ফাঁসির অর্ডার করে দিতে পারতাম। আমি জানি না কিভাবে লড়াই করেছেন, কি করেছেন, কি যুক্তি, আপনারা তো লয়াররা জানেন। সুতরাং ডিটেলসটা তো আমি জানি না, ডিটেলসটা তো সিবিআই করেছে এবং আমাদের হাত থেকে তো। আমরা শুনছিলাম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ফাঁসি না হওয়ার জন্য কিন্তু পরোক্ষভাবে সিবিআইয়ের আইনজীবীদেরই কিন্তু দায়ী করছিলেন এবং কেন ফাঁসি হলো না তা নিয়ে কিন্তু তিনি একটা উষ্মা প্রকাশ করছেন। কিন্তু এইখানেই একটা সব থেকে বড় প্রশ্ন লুকিয়ে রয়েছে। বিশ্বাস করুন, কামদুনি কাণ্ডে সিবিআইয়ের আইনজীবীরা কিন্তু লড়াই করেনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে রাজ্য সরকারের আইনজীবীরা সেই মামলা লড়াই করেছিল, কিন্তু সেই মামলা এখন 20 পাও জলে, যেহেতু মামলাটা সুপ্রিম কোর্টের, তবে এখন বিচারাধীন। আমি এই বিষয়ে আসবো যে আরজি কর মামলাতে এই মুহূর্তে আমার ডান দিকে যিনি বসে আছেন, তিনি এই মামলাতে সুপ্রিম কোর্টের প্রত্যেকটা হেয়ারিং এ ছিলেন এবং এই মামলার অন্যতম আইনজীবী মিস্টার অঞ্জন দত্ত সুপ্রিম কোর্টে এই মামলা নিয়ে তিনি লড়াই করছেন। নমস্কার আপনাকে, ভ্যানগার্ডের পর্দায় আপনাকে স্বাগত। অঞ্জনবাবু, আমরা শুনছিলাম যে রাজ্যের মুখ্যমন্ত্রী এই যে রায়টা আজকে বেরোলো, তারপরে তিনি বললেন যে আমি চেয়েছিলাম ফাঁসি হতে। মুখ্যমন্ত্রী চাওয়া না চাওয়াতে ফাঁসির অর্ডার ক্যারি হয় না। প্রথম কথা, এটা রাজ্যের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রীকে বুঝতে হবে। সেখানে তথ্য প্রমাণের উপর রায়দান হয়, বিচারকরা তথ্য প্রমাণ খতিয়ে দেখে রায়দান করেন, তার চাওয়া না চাওয়ার উপর কিছু নির্ভর করে না। আপনার আজকে আইনজীবী হিসেবে এই যে 164 দিন পর হাই প্রোফাইল মামলা, এখনো ভার্ডিক্ট কপি আমরা পুরোটা হাতে পাইনি, সবটা বলা সম্ভব নয়, আপনি এই মামলাতে কতটা খুশি? মানে এই রায়দানের পর আপনি কি খুশি যাবজ্জীবন, না আপনি ফাঁসির জন্য থাকলে নিজে অ্যাপিল করতেন? প্রথম হচ্ছে আমাদের এটা বুঝতে হবে হাই প্রোফাইল আর নরমাল মামলা কি। একজন বিচারকের কাছে সব মামলাই সমান মামলা। সুতরাং একজন বিচারক যেই দৃষ্টিভঙ্গি থেকে বিচার করছেন উনি, ওনার পক্ষে সমস্ত মামলা সেম ইম্পর্টেন্ট মামলা। সব মামলায় ওনার কাছে হাই প্রোফাইল মামলা। ইন এ সেন্স ওনার কর্তব্যবোধের বেসিসে উনি বিচার চালাচ্ছেন। কিসের ভিত্তিতে বিচার চালাচ্ছেন? যা ম্যাটেরিয়ালস, যা সাক্ষ্য, যা ইনভেস্টিগেশন তদন্তের যেইগুলো দিক উঠে এসছে, যা ম্যাটেরিয়াল কালেক্ট হয়েছে, তার বেসিসে উনি বিচার প্রক্রিয়া চালাচ্ছেন।
বিচার প্রক্রিয়া চালানোর পর উনি যে ম্যাটেরিয়ালগুলো কালেক্ট হয়েছে ক্রিমিনাল মামলার ক্ষেত্রে, যেটা ন্যাচারালি ইনভেস্টিগেটিং এজেন্সি সেটাকে কালেক্ট করে, ম্যাটেরিয়াল এভিডেন্সগুলো কালেক্ট করা হয়, ইনভেস্টিগেশন কমপ্লিট করে চার্জশিট সাবমিট করা হয়, আমি সেগুলোতে পরে আসছি। তার বেসিসে ডিসাইড করে জজ সাহেব একটা সিদ্ধান্তে উপনীত হন। সেটা ভুল সিদ্ধান্ত হতে পারে, সেই জন্য আইনে নিম্ন আদালতের রায়ের এগেইনস্টে আমাদের উচ্চতর আদালত এবং সর্বোচ্চ আদালতে যাওয়ার প্রবিধান রয়েছে আইন অনুযায়ী। সুতরাং জজ সাহেবের সামনে যা মেটেরিয়াল পেয়েছেন উনি আফটার দ্য ইনভেস্টিগেশন, তার বেসিসে সমস্ত সাক্ষ্য নিয়ে সব দিক খতিয়ে দেখে, মেডিকেল এভিডেন্স, সায়েন্টিফিক এভিডেন্স, তারপর আপনার ইলেকট্রনিক এভিডেন্স, সব কিছুর বেসিসে ডিসাইড করেছেন উনি যে এই মামলায় দোষী যে আজ অব্দি আমাদের সিস্টেমের সামনে যিনি রয়েছেন সঞ্জয় রায়, ওনার জন্য যাবজ্জীবন, মানে দ্য এন্টায়ার বায়োলজিক্যাল রিমাইন্ডার অফ দ্য লাইফ। বেসিক্যালি আগে একটা কনসেপ্ট ছিল যাবজ্জীবন মানে হয়তো 12 বছর 14 বছর, লোকের একটা কনফিউশন ছিল, বা তখন একটু কোর্ট লিনিয়েন্ট ছিলেন যে হয়তো 14, 15, 20 বছর কোনো আসামি যদি জেলে থাকে, আমি অনেকদিন আগের মামলাগুলোর ক্ষেত্রে বলছি, তাতে কোর্টে আবেদন করার পর কোর্ট কিছুটা মানবিক দিক থেকে বা অভিযুক্তের জেলে কেমন কার্যকলাপ, ওর কন্ডাক্ট কেমন বা তার ট্রান্সফরমেশনটা কেমন, সেটা দেখে অনেক ক্ষেত্রে যে রিলিজ দিয়েছেন ওনাদের। কিন্তু আজকের দিনে নতুন আইনের আওতায় এই মামলার সর্বোচ্চ সাজা আর সর্বনিম্ন সাজায়ের ক্ষেত্রে যে গ্যাপটা রয়েছে, একটা হচ্ছে দ্য মিনিমাম ইজ লাইফ ইমপ্রিজনমেন্ট, দ্য ম্যাক্সিমাম ইজ ডেথ। এর মাঝামাঝি কোনো কিছু করার কোনো ক্ষমতা বিচারকের নেই এই মামলার ক্ষেত্রে। এই মামলায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে দুটো সর্বোচ্চ ক্রাইমের ইনসিডেন্ট এই মামলার সঙ্গে যুক্ত আছে, একটা হচ্ছে খুন, একটা হচ্ছে ধর্ষণ। এই দুটো যুক্ত হয়ে খুন আর ধর্ষণের মামলা হয়েছে। খুনের মামলার ক্ষেত্রেও বিএনএস এ নতুন যে সংশোধন হয়েছে, যেটা আইপিসি রিপ্লেসমেন্ট হয়ে বিএনএস এসছে, তাতেও ক্যাপিটাল পানিশমেন্টের প্রবিধান রয়েছে। আর আপনার ধর্ষণের ক্ষেত্রেও সেটা ক্যাপিটাল পানিশমেন্টের প্রবিধান রয়েছে। তাহলে এখন আমাদের একটা জিনিস বুঝতে হবে, আমরা কি এই রায় খুশি কি খুশি নই, বা কেউ পার্টিকুলারলি কে রায় খুশি হচ্ছেন, বা উনি কি চেয়েছিলেন বা আমরা কি চেয়েছি কি পাইনি। এক সেকেন্ড একটু আপনাকে মানে আমি থামাবো। দেখুন, এই রায় মানে যদি আইনের ভাষায় হয় তাহলে হয়তো হাই প্রোফাইল বলা যায় না, কিন্তু মানুষ সেটা বিচার করে, মানুষের বিচার এটা। তো সেই জায়গাতে দাঁড়িয়ে আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী বা বাংলার মুখ্যমন্ত্রী তিনি এই রায়দান যখন করছেন, তার কিছুক্ষণ আগে দেখুন, আমি ফাঁসি চাইতে পারি, আপনি ফাঁসি চাইতে পারেন, আরো নাগরিকরা ফাঁসি চাইতে পারেন, হাজার হাজার লক্ষ লক্ষ লোক ফাঁসি চাইতে পারেন, চাইতেই পারেন, কিন্তু একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বিচার প্রক্রিয়ার একদম যখন অন্তিম লগ্নে, সেই জায়গাতে তিনি কি একেবারে ফাঁসি, তার চেয়ারে বসে থেকে এই যে ভার্ডিক্টটা যে আমিও ফাঁসি চাই বা আমরা ফাঁসি চাই, সরকার ফাঁসি চায়, এইটা কি বলাটা সমীচীন বলে মনে করেন? মাননীয় মুখ্যমন্ত্রীও তো একটা মানবিক দিক রয়েছে, তো উনি হয়তো মানুষ হিসাবে ওনার দিক থেকে অন্তরাত্মা যেটা চাইছে সেটা উনি বলছেন, কিন্তু বিচারপতি হিসাবেও কিন্তু আবেগের কোনো জায়গা নেই। বিচারপতিকেও ডিসাইড করতে হবে কি ম্যাটেরিয়াল আমার সামনে রয়েছে, কি তথ্য প্রমাণ রয়েছে। অনেক বড় বড় মামলায় আপনি ইতিহাসের যদি আমরা পাতা উন্মোচন করি, পেছন দিকটায় দেখি, তাহলে বিচারক অনেক জায়গাতে হতাশ হয়েছেন। অনেক কিছু থাকার সত্ত্বেও উনি হয়তো ওনার ইচ্ছা মতো রায়দান করতে পারেননি। আইনে কিন্তু ওই জায়গাটা নেই, আপনার সামনে যেটা কালেক্ট হয়ে আসছে আপনাকে তার বেশি ডিসাইড করতে হবে। সুতরাং ক্রিমিনাল ট্রায়ালের ক্ষেত্রে বা এই ফৌজদারি মামলার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইনভেস্টিগেশন। এই মামলায় আমি বারবার এপিয়ার হয়েছি সুপ্রিম কোর্টে, আমরা রাজ্য সরকারের বিপক্ষে এপিয়ার হয়েছি, আমরা সিবিআই তদন্ত চেয়েছিলাম। আমাদের সিবিআই তদন্তের আবেদনের ভিত্তিতে ক্যালকাটা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সিবিআই তদন্ত দিয়েছিলেন। সেই সিবিআই তদন্তের এগেইনস্টে স্টেট গভর্নমেন্ট সুপ্রিম কোর্টে গেছিলেন। সুপ্রিম কোর্টে যাওয়ার পর আমরা স্টেট গভর্নমেন্টের এগেইনস্টে সুপ্রিম কোর্টে প্রতিদিন ডিফেন্ড করেছি কি ইনভেস্টিগেশন হওয়া উচিত আর কি ইনভেস্টিগেশন হয়নি। একটা জিনিস আজকে রায়দানের দিন ভুলে গেলে হবে না, তদন্তটা কিন্তু সিবিআই শুরু করেনি,
তদন্তটা শুরু করেছিল কলকাতা কিন্তু পুলিশ। ক্যালকাটা পুলিশ। তদন্তটা ক্যালকাটা পুলিশ শুরু করার পর একটা সিগনিফিক্যান্ট টাইম, প্রথম 4-5 দিন পুরো ইনভেস্টিগেশনটা ক্যালকাটা পুলিশের হাতে ছিল। তাহলে সিবিআই কোথা থেকে শুরু করলো ইনভেস্টিগেশন? সিবিআই ইনভেস্টিগেশন শুরু করলো ক্যালকাটা পুলিশ যেখানটায় কমপ্লিট করলে সিবিআই এর হাতে কেস ফাইল তুলে দিলেন, ওই জায়গা থেকে সিবিআই স্টার্ট করলেন। সুতরাং সিবিআই এর পক্ষে ইনিশিয়াল দিকগুলোতে যা এভিডেন্স ছিল এক্সিস্টিং, সেগুলো প্র্যাকটিক্যালি পাওয়া সম্ভব ছিল না। ক্যালকাটা পুলিশ যা তুলে দিয়েছেন সেখান থেকে সিবিআই স্টার্ট করলেন। দে হ্যাভ টেকেন আপ ফ্রম দেয়ার। একটা ক্রিমিনাল ট্রায়ালের ক্ষেত্রে জানতে হবে কেস ডায়েরি হচ্ছে ইজ দ্য হার্ট অফ দ্য ইনভেস্টিগেশন। হার্ট অফ দ্য কেস ডায়েরি যেটা হচ্ছে দ্যাট ইজ ইন হার্ট অফ দ্য ইনভেস্টিগেশন। সুতরাং কেস ডায়েরির প্রতিটি অক্ষর, প্রতিটি সেকেন্ডের অগ্রগতি, তদন্তে কি হয়েছে না হয়েছে, সেটা খুব গুরুত্বপূর্ণ। কারণ আজকের দিনের বিচার প্রক্রিয়া এন্টায়ারলি ডিপেন্ড করে সাইন্টিফিক এভিডেন্সের উপর। অবশ্যই। আমরা অনেক এগিয়ে গেছি প্রযুক্তিগত দিক থেকে। সুতরাং কেউ ধর্ষণ করেছে বা কেউ খুন করেছে বা কেউ ইনভলভ ছিল কোনো একটা টেকনোলজিক্যাল ক্রাইমের ক্ষেত্রে, বলা খুব ইজি, কিন্তু সেটা প্রুভ করার জন্য আপনাকে ইউ উইল হ্যাভ টু কাম ব্যাক টু দ্য টেকনোলজি। না, এখানে কিছুক্ষণ আগে আমাদের স্টুডিওতে দিল্লি এইমস এর একজন চিকিৎসক তিনি এসেছিলেন আমাদের কিছুক্ষণ আগে, আপনি আসার আগে। তিনি প্রথম কথাটাই যেটা বললেন যে সিবিআই এই মামলার তদন্ত করতে গিয়ে অনেক প্রতিবন্ধকতার মধ্যে পড়েছে, এবং তার কারণ হচ্ছে তথ্য প্রমাণ। যে তথ্য প্রমাণের উপর তো সিবিআই একটু একটু করে এগোবে, যে ফরেন্সিক, তিনিও ফরেন্সিক এক্সপার্ট, যিনি চিকিৎসক দিল্লি এইমস এর এসেছিলেন, ফরেন্সিক এক্সপার্ট। তিনি বলছেন যে সিবিআই ঠিকমতো তথ্য প্রমাণ পায়নি, কারণ 4 দিন বসে সেই সমস্ত বহু তথ্য প্রমাণ নষ্ট হয়েছে। এবং তিনি আরেকটা জিনিস এই স্টুডিওতে এসে বলে গেছেন যে সিবিআই যদি আবারও ওই মহিলার বা নির্যাতিতার যদি পোস্টমর্টম করাবার সুযোগ পেত, তাহলে এই মামলার একেবারে মূল জায়গাতে গিয়ে পৌঁছাতে পারত সিবিআই, সেটা সিবিআই পায়নি। এবং সিবিআই যে দাহ হয়েছে, দাহ হয়ে যাওয়ার পর সিবিআই ছাই পর্যন্ত খুঁজতে গিয়েছিলেন শ্মশানে, সেখানেও তারা সেটা পায়নি। তার জন্য সিবিআই কে ওই মোবাইল কলস, কিছু টাওয়ার লোকেশন, এই সব দেখে একটা তদন্ত করতে হয়েছে, যেই তদন্তে তিনি মনে করছেন যে সিমেন্স পাওয়া গেছিল সেই সিমেন্স একজনের হতে পারে না, উনি সেটা বললেন। কিন্তু সিবিআই এর কাছে কিছু করার নেই। কিভাবে এগোনো? সিবিআই তদন্তটাকে ক্যালকাটা পুলিশ যে দিকে পরিচালিত করেছিল, সিবিআই কে বাধ্য হয়ে ওই দিকেই যেতে হলো, কারণ সিবিআই এর কাছে আর কোনো রাস্তা ছিল না। আপনি হিন্দু সংস্কার মতে মৃতাকে দাহ করা হলো, যেটা আমাদের হিন্দু ধর্মে হয়। মৃতা যদি খ্রিস্টান বা ইসলাম কমিউনিটির হতেন তাহলে হয়তো ওনার কবর দেওয়া হতো। আমরা অনেক মামলায় দেখেছি বডি এক্সহিউমেশনের অর্ডার দেওয়া হয়, খুঁড়ে বডি বের করা হয়, রিপোস্টমর্টম, সেকেন্ড পোস্টমর্টম, থার্ড পোস্টমর্টম অনেকবার হয়েছে কোর্টের নির্দেশে। কিন্তু এই মামলার ক্ষেত্রে যদি দোষীরা কেউ আজ অব্দি ধরা পেয়ে না থাকে, এই ক্ষেত্রে একটু আমি আপনাকে একটা রেফারেন্স দেব। উত্তর দিনাজপুরে রাজেশ আর তাপসের মামলাটা, এবিপি 2 সমর্থক পুলিশ যাদের গুলি করে মেরেছিল, তাদের বডি এখনো পর্যন্ত শায়িত করা আছে মাটির নিচে, তার বাবা মা পোড়ায়নি বডিটাকে। ওটা হাইকোর্টের নির্দেশে ওদের বডি আবার এই করা হয়েছিল, প্রিজার্ভ করা হয়েছিল, জুডিশিয়াল ইন্টারফেয়ারেন্সে সেটা করা হয়েছিল। সেই জন্য হয়তো ওই মামলার ক্ষেত্রে যে কনফিউশন গুলো ছিল কজ অফ ডেথ নিয়ে, আমাদের বডি তখনই দরকার, মৃতদেহ, টু ক্লিয়ার আপ দ্য ডাউট রিগার্ডিং দ্য কজ অফ দ্য ডেথ, নেচার অফ দ্য ইনজুরিজ এন্ড দ্য ইনভলভমেন্ট, বা আপনার শরীরে কি পাওয়া গেছে, একজন লোক অভিযুক্ত কিনা, একজনের সিমেন্স পাওয়া গেছে কিনা, কি 5 জনের ডিফারেন্ট সিমেন্স আছে, কি ধরুন একটা ওয়েপন দিয়ে মারা হয়েছে, কি 5 রকম ওয়েপন ইউজ করা হয়েছে, কি ফোর্সে কোন অ্যাঙ্গেল থেকে হিট করা হয়েছে, কি টাইপের আপনার অস্ত্র শস্ত্র বা ওয়েপনস ইউজ করা হয়েছে। আপনি থামাবো, এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব শিয়ালদহ আদালতে, যেখানে সিবিআই আইনজীবীরা তারা কি বলছেন। আসুন সরাসরি আমাদের সঙ্গে জুড়ে গিয়েছেন, আমরা দেখে নিই। আমরা আমাদের আর্গুমেন্টে বারবার ধরে বলেছি দেয়ার হ্যাজ বিন সাম ল্যাচেস ইন দ্য পার্ট অফ দ্য ইনভেস্টিগেশন এজেন্সি, যেটা আগের দিনকে জজ সাহেব যখন সাজা ঘোষণা করেন উনি বলেছেন, তিনি ক্রিটিসাইজ করেছেন ওনার এই ইনভেস্টিগেশন নিয়ে কিছু কনফিউশন ক্রিয়েট হয়েছে।
বাদ বাকি ডিটেলসটা ওনার জাজমেন্টের কপিতে আসবে, সেখানে থেকে আপনাদেরকে বলতে পারবো ইয়েস ইট ইজ দ্য ল্যাচেস অফ দ্য ইনভেস্টিগেশন এজেন্সি যে পুরোপুরিভাবে ওনারা করতে পারেনি, কারণ ওনাদের বক্তব্য ছিল আজকে ক্যাপিটাল পানিশমেন্ট, কিন্তু জজ সাহেব আজকে যাবজ্জীবন দিয়েছে। ইনভেস্টিগেশনের পার্ট বাকি আছে, বাকিটা আমরা জাজমেন্টের কপি পাই, জাজমেন্টের কপিটা পাই। আমরা তো সর্বোচ্চ সাজা চেয়েছি, আগামী দিনে তো আরো ইনভেস্টিগেশন হবে, সেটা যাতে ঠিকঠাক হয় সেটার দিকে আমরা এগোবো। বাকিটা আমরা আগে জাজমেন্টের কপি পাই, আসছি যাবো। আর্গুমেন্টে সেটা মেনশন ছিল, আমাদের রিটেন সেট অফ আর্গুমেন্টে সেই ল্যাচেসের কথা বলেছি, যখন আমরা ভার্বাল সাবমিশন করেছিলাম সেখানে ল্যাচেসের কথা বলেছি, সেটাই ফলস্বরূপ আজকের জাজমেন্ট, পরবর্তীকালে আমরা জাজমেন্টের কপিটা। আপনারা শুনলেন সিবিআই আইনজীবী তিনি কি বললেন, জাজমেন্টের কপি আসলে এটা খতিয়ে দেখে পরবর্তী কালে তারা আবার ফার্দার ভাবনা চিন্তা করবে। হ্যাঁ, আপনি যেমনটা বলছিলেন। তো এই মামলাটা কিন্তু ঘুরে ফিরে প্রথম দিন থেকে যেখানে শুরু হয়েছিল বা আমাদের ডাউট ছিল আজ অব্দি ওই জায়গায় দাঁড়িয়ে হয়তো সারা জীবন এই মামলাটা এই পয়েন্টটাই থেকে যাবে। অভয়া কি বিচার পেল, আসল আসামি কি সাজা পেল, না অন্য কেউ আছে? এটা কিন্তু আমার মনে নয়, সাধারণ লোকের মনে আছে। একটা প্রশ্ন আপনাকে করব, দেখুন মিস্টার বিনীত গোয়েল তিনি একজন আইপিএস এবং সর্বোচ্চ পর্যায়ের সেখানে তিনি পদোন্নতি পেয়েছেন। সেই জায়গাতে দাঁড়িয়ে তিনি একজন আইপিএস অফিসার হয়ে হাসপাতালের মধ্যে তখনও শুধু আইপিএস নয়, উনি ক্যালকাটা পুলিশ কমিশনার ছিলেন। He was the highest authority to protecting the lives and the CID materials of the citizens of Calcutta. না, আমি যে প্রশ্নটা আপনাকে করব যে একজন আইপিএস অফিসার হয়ে একদম শীর্ষস্থানীয় সেখানকার আইপিএস হয়ে তিনি পোস্টমর্টম ছাড়া কিভাবে বলে দিলেন সেই ছাত্রী প্রথমেই যে সুইসাইড করেছে? এইটা কি কোনো ক্রিমিনাল অফেন্স হওয়া উচিত ছিল না? বিনীত গোয়েলের এগেইনস্টে তো মামলা চলছে। বিনীত গোয়েল প্রথম দিনই সাংবাদিক সম্মেলন করে নির্যাতিতার ডিটেইলস পাবলিক করেছিলেন। এই ধর্ষণের মামলায় বা পক্সো অফেন্সেস এর ক্ষেত্রে ভিকটিম যিনি রয়েছেন বা তার ফ্যামিলি মেম্বারদের আইডেন্টিটি ডিসক্লোজ করা যায় না, সেটা বারংবার হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট ক্লিয়ার করেছেন। আইন সেটার প্রবিধান রেখেছেন। উনি হাইয়েস্ট পুলিশের অথরিটি হয়ে ক্যালকাটার মেট্রোপলিটনের বা ক্যালকাটা সিটির এইটুকু বেসিক সেন্স ওনার জানা, আইন হয়তো আমরা এক্সপেক্ট করতে পারি আইনের ছাত্র হিসেবে যিনি এইটুকু আইন জানবেন, ওই জন্য হয়তো উনি হাইয়েস্ট পজিশনে ওনাকে অ্যাপয়েন্ট করা হবে। এইটুকু না জানা তো আমাদের বিশ্বাস হয় না যে উনি এইটুকু জানেন না, সেই জন্য ওনার এগেইনস্টে প্রসিডিং চলছে। এই মামলা সুপ্রিম কোর্ট অব্দি গড়িয়েছিল, সুপ্রিম কোর্ট পারমিশন দিয়েছে, হাইকোর্টে এই মামলা চিফ জাস্টিসের বেঞ্চে এখনো পেন্ডিং আছে ওনার এগেইনস্টে এফআইআর করার জন্য। কারণ এই মামলায় কিছু লোক যারা, আমার এইখানেই প্রশ্ন, এটা যদি একটা সাধারণ মানুষ করতো পুলিশ কিন্তু তাকে টানতে টানতে নিয়ে গিয়ে ডাক্তারদের করেছে, কুণাল সরকার, ডক্টর সুবর্ণ গোস্বামী বা অন্য যারা ছিল ওদের নোটিশ করে লালবাজার নিয়ে ঘন্টার পর ঘন্টা বসিয়ে তদন্ত করা হয়েছে। তাহলে কেন এখনো পর্যন্ত বিনীত গোয়েলকে ডাকলো না? দেখুন, ভারতে লোকজনের বিচার ব্যবস্থা যথেষ্ট শক্তিশালী, আমাদের আইন আমাদের একদম ফুল প্রুফ। বিচারকরা সব সময় চান বিচার করতে, ন্যায় বিচার দিতে, সাধারণ লোকের রাইট প্রতিষ্ঠাপিত করতে। কিন্তু এই জায়গায় দেখতে হবে ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি বাকি জিনিসগুলোকে ছাপিয়ে যাচ্ছে না তো? এটা কিন্তু একটা সামাজিক প্রশ্ন। এই জিনিসটা কিন্তু সাধারণ লোক জানতে চাইছে বারবার। এই জিনিসটা সাধারণ লোক, দেশ আরো যত উন্নত হবে, মানুষের শিক্ষা দীক্ষা ফ্যাসিলিটিস, চিন্তা ভাবনা আরো যতটা বাড়বে, দিন দিন সমাজ কিন্তু এটা ভালো করে জানতে চাইবে আইন ব্যবস্থার উপর, যে আইন ব্যবস্থা কি তদন্ত প্রক্রিয়ার উপর এইভাবে নির্ভরশীল যে অনেক সময় অপরাধীও বিচার পাচ্ছে না, বা বিচারও কি অসহায় যে পাবলিক সেন্টিমেন্ট যেটা চাইছে আমি সেটা করতে পারছি না। কারণ উনি সেটা করতে পারবেন না যতক্ষণ অবধি না ওনার কাছে তথ্য প্রমাণ আকারে ইনভেস্টিগেশন রিপোর্ট বা এভিডেন্সেস আসবে। সুতরাং বিচারকের যে উষ্মা প্রকাশ করেছেন, আমরা যেটা দেখতে পেলাম, আমরা এখনো জাজমেন্টের কপি পাইনি, কিন্তু আমরা যেটা দেখতে পেলাম বিভিন্ন নিউজ ইন্টারভিউজ গুলোতে, যে বিচারক বারবার বলছেন যে তদন্তে উনি খুশি নন, তদন্তে সাধারণ লোকও খুশি নয়, আমরা আইনজীবীরাও খুশি ছিলাম না, আজও খুশি নই। কিন্তু অনেকগুলো মিস্ট্রিজ, অনেকগুলো কোশ্চেন্স আনসলভড আছে, সেই দিকগুলোর কোনো কিছু তদন্ত হয়নি, সিবিআই এর পক্ষেও করা সম্ভব হয়নি। তো সিবিআই সদিচ্ছা আছে কি নেই সেটা একটা তাত্ত্বিক আলোচনা,
কিন্তু আজকের দিনে সবচেয়ে বড় কোশ্চেন, যিনি নির্যাতিতা, যার জন্য লক্ষ লক্ষ লোক রাস্তায় নামলো, বা যেই পরিবারটা তার মেয়েকে হারালো, বা যেই সমাজ একজন নাগরিককে, আমরা সহনাগরিককে হারালাম, যে এতটা লড়াই করে ডক্টর হয়ে সমাজের সেবার জন্য এসেছিল, 36 ঘন্টাও ডিউটি করছিল মেয়েটি নির্যাতিতা। ও তো পয়সা কামানোর জন্য 36 ঘন্টা ডিউটি দিচ্ছিল না। তাহলে ওর প্রোটেকশনের জন্য যারা রক্ষক ছিল ওরাই ভক্ষক হলো। তাহলে আমরা রাষ্ট্র হিসাবে, সমাজ ব্যবস্থা হিসাবে কি প্রোটেকশন দিচ্ছি নাগরিকদের? একটা নির্ভয়া হলো, একটা অভয়া ছিল, বারবার যদি সমাজের এই জায়গায় পৌঁছায়, তাহলে আমরা শক্ত বা স্ট্রংগেস্ট, খুব স্ট্রিক্ট আইন প্রণয়ন করেও কি বেনিফিট দিতে পারছি? লোকের মনে কি সেই ডেটারেন্ট থিওরিটা অ্যাপ্লাই করাতে পারছি, যে ভয়টা? আমরা কেন ক্যাপিটাল পানিশমেন্ট দিই? দেয়ার আর 5 থিওরিজ অফ পানিশমেন্ট। আরেকটা আমি একটা ছোট্ট প্রশ্ন করব। দেখুন, মুরলীধর শর্মা, যাই এই কেসে, যার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ রয়েছে, যে তার বাবা মা একদম পরিষ্কার আজকেও বলেছেন, আমরা তো বারবার করে দ্বিতীয়বার পোস্টমর্টম করার কথা বলেছিলাম, ময়না তদন্ত করা, কিন্তু কলকাতা পুলিশ তার বাবা মাকে অন্ধকারে রেখে টেনে হিচড়ে এটাকে পুড়িয়ে, মানে দাহ করা হলো। মার্জনা করবেন, দাহ করা হলো। তো সেই ক্ষেত্রে কোনো বাবা মা যদি চায়, সে তো দ্বিতীয়বার অ্যাপ্লাই করতেই পারে, এটা তো তার রাইট। কিন্তু সেই রাইটটা তো কার্যত কলকাতা পুলিশ মানলো না। কিন্তু তারপরেও কি মুরলীধর শর্মার এগেনস্টে কোন রকম রাজ্য সরকার এফআইআর করলো না? এবং তাকে তো পানিশমেন্ট দেওয়া উচিত ছিল, তাকে সাসপেন্ড করা উচিত ছিল, কেন করলো না? দেখুন, রাষ্ট্র যদি না চায়, বিচার কিন্তু সাধারণ লোক পায় না। আমি খুব ব্যথিত হয়ে বলছি এটা আইনের ছাত্র হিসাবে। এভিডেন্স যতক্ষণ না আসবে না, বিচারকের পক্ষে ডিসিশন নেওয়া সম্ভব নয়। যদি আবেগপ্রবণ ভাবে বিচারক কোনো কিছু বিচার করেন, সেটা কিন্তু পরের অন্য লেয়ার্স গুলো যেগুলো আছে, হায়ার কোর্টস, হাই কোর্ট, সুপ্রিম কোর্ট, সব জায়গা অবধি কিন্তু আটকে যাবে। তাহলে কিন্তু বিচারটা অবিচারে পরিণত হবে। সেই জন্য বিচারক আজকে যে ফাঁসি দিতে পারলেন না, ফাঁসির সাজা যেটা সাধারণ লোক চাইছে, ক্যাপিটাল পানিশমেন্ট, হাইয়েস্ট পানিশমেন্ট, সেটা না দিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিলেন। হোয়াট আই বিলিভ ইজ দ্য এন্টায়ার বায়োলজিক্যাল রিমাইন্ডার অফ দ্য লাইফ, মানে যতদিন বেঁচে থাকবেন ততদিন জেলে থাকবেন। আমি থামাবো। আরো আইনজীবীদের, এই কেসের আরো আইনজীবীদের, লোয়ার কোর্টে যারা আইনজীবীরা আজকে লড়াই করেছেন, তাদের আরো বক্তব্যগুলো পেয়ে গেছি, একে একে করে আমি শোনাবো। আসুন শোনাই আরো আইনজীবীরা তারা এই মামলাতে ব্যাংশাল কোর্টে আজকে মানে আজকের এই রায়ের পর তারা কি জানাচ্ছেন, আসুন দেখে নিই এক্সক্লুসিভ। কোর্ট আজকে এই জাজমেন্ট দেয় এবং আমাদের পয়েন্টস এটা বলা ছিল যে আমরা বিশ্বাস করি যে এই ঘটনার সাথে আরো বেশ কিছু মানুষ, কেউ বা কারা যুক্ত রয়েছে, এবং দ্যাট ইজ হোয়াট হ্যাজ কাম আউট থ্রু দিস জাজমেন্ট। এবং এই রেয়ারেস্ট অফ রেয়ারের যে পার্টটা আপনি বললেন, রেয়ারেস্ট অফ রেয়ারের পার্টে বলতে গেলে একটাই মেন কথা, সেটা হচ্ছে হলো দি জাজমেন্ট উইল রিফ্লেক্ট ইট। আমরা জাজমেন্টের কপিটা হাতে পাই, দেন উই ক্যান ফার্দার এমব্রেস আপন দ্যাট। বলছেন যে তদন্ত কনফিউশন তৈরি করেছে, বেশ কিছুটা কনফিউশন হয়ে গেছে, সিবিআই তদন্তে কি বলবে? সেটা লার্নেড কোর্ট নিজের জাজমেন্টেই রিফ্লেক্ট করবেন এবং বলেছেন, এবং এর আগের দিন যে 18টা পয়েন্ট কোর্ট বলেছিলেন তার মধ্যে 2টো পয়েন্ট খুব স্পেসিফিক্যালি অ্যান্ড ক্যাটাগরিক্যালি বলে দিয়েছেন, এবং জাজমেন্টটা পেলে আমরা ফার্দার এই পার্টি এমব্রেস করতে পারবো। থ্যাংক ইউ। শুনবো যে অভিযুক্তের যিনি আইনজীবী, তিনিও বলছিলেন যে বিচার প্রক্রিয়া কিন্তু ঠিকমতো হলো না, এবং তিনি সেটা তার জায়গা থেকে তিনি বলতেই পারেন। কিন্তু তার যেটা পয়েন্ট, যে অনেকগুলো পয়েন্ট কিন্তু এখনো অসমাপ্ত। তো যেখানে পয়েন্ট অসমাপ্ত, বিচার প্রক্রিয়ার কিছু পয়েন্ট অসমাপ্ত, সেখানে তো বিচার প্রক্রিয়া হয় না। এবং তিনি আরো বলার চেষ্টা করলেন যে আরো তো অনেকে যুক্ত। এই মামলাটাতে দিনের পর দিন আমি সুপ্রিম কোর্টে এপিয়ার হয়েছি। 1, 2, 3, 4, 5, 6 করে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম স্ট্যাটাস রিপোর্ট অবধি সুপ্রিম কোর্টে সিবিআই জমা করেছেন, দাখিল করেছেন, মামলার অগ্রগতি নিয়ে জানিয়েছেন সুপ্রিম কোর্টকে। চিফ জাস্টিসের 3 জাজেস বেঞ্চের ডিরেকশনে সেটা হয়েছে বারবার। সিবিআই বৃহত্তর অ্যাঙ্গেল, সব দিক খতিয়ে দেখার, ইনভেস্টিগেশনে কি হচ্ছে না হচ্ছে, ওই জন্য বারবার ইনভেস্টিগেশন করেছেন, টাইম চেয়েছেন, ইনভেস্টিগেশন হয়েছে, আর স্ট্যাটাস রিপোর্ট কোর্টে জমা দিয়েছেন। এবং সেটা হতে হতে চার্জশিট জমা হলো, চার্জ ফ্রেম হলো, এভিডেন্স কমপ্লিট হলো। তার মাঝে আজ অবধি সিবিআই সুপ্রিম কোর্টে যে লাস্ট স্ট্যাটাস রিপোর্ট ফাইল করা আছে, তাতে দেখা গেছে সিবিআই এখনো বৃহত্তর ষড়যন্ত্র তদন্ত করছেন। তার জন্য সাপ্লিমেন্টারি চার্জশিট ফাইল করা হলো এবং চাইছেন আবারও কোনো সাপ্লিমেন্টারি চার্জশিট ফাইল করবেন। সুতরাং এই মামলার প্রেক্ষিতে সঞ্জয় রায়ের যে পোর্শন,
is a very critical technical situation in the legal field যে সঞ্জয় রায়ের রোলটা ডিসাইড হলো, বাকি অন্য কেউ যদি ইনভলভ থাকে, যদি আবার চার্জশিট হয়, সেটা বিচারক আইনের প্রক্রিয়া আবার শুরু করবেন, সেটা করে ওদেরকে ওইভাবে অভিযুক্ত করা হবে। কিন্তু সিবিআই যদি পার্টিকুলার ওই স্পেসিফিক টাইমের মধ্যে তদন্ত কমপ্লিট করে সিদ্ধান্তে উপনীত হয়ে ওদের রিপোর্ট জমা করতে না পারে ট্রায়াল কোর্টের কাছে, পারেননি যেহেতু আজ অবধি, সেই জন্য একা সঞ্জয় রায়ের বিচার হলো। আজ অবধি বাংলার মানুষ, পৃথিবীর মানুষ সবাই বা আইনজীবী মহল সবাই কনফিউজ যে এই মামলায় কি আরো কেউ থাকতে পারে, যদি অন্য কেউ ছিল তো ওরা কারা। তার বাবা মা তো আজকেও বলছে আরো অনেকেই লোক আছে, একা তো ডিস্ট্রাকশন অফ এভিডেন্স সিবিআই চার্জশিটে নিয়ে এসেছেন, ওই জন্যই টালা থানার ওসি কে অ্যারেস্ট করা হয়েছিল, সন্দীপ ঘোষকেও অ্যারেস্ট করা হয়েছিল। তো একা সন্দীপ ঘোষ আর টালা থানার ওসি মিলে কি এন্টায়ার ডিস্ট্রাকশন অফ এভিডেন্স করতে পারেন? আমরা বারবার ক্যালকাটা পুলিশের সাংবাদিক সম্মেলনে ইন পাবলিক ডোমেইন বিভিন্ন মিডিয়া চ্যানেলে দেখতে পেয়েছি, ক্যালকাটা পুলিশের একজন লেডি অফিসার ছিলেন, মেবি ইন্দ্রাণী, ওই ইন্দ্রাণী সম্ভবত ডিসি নর্থ বা সেন্ট্রাল কেউ ছিলেন, ভদ্রমহিলা বারবার কতগুলো ছবি দেখিয়ে সাংবাদিক সম্মেলনে বলেছিলেন যে ইনি হচ্ছেন পুলিশের ফটোগ্রাফার, ইনি একজন অ্যাডভোকেটও বের হয়েছিল, দেখা যাচ্ছিল অনেক লোক। তারপর যাদের এগেইনস্টে মেডিকেল কাউন্সিল সাসপেন্ড করেছিল, অনেকগুলো চিকিৎসক ওই জায়গায় ক্রাইম সিনে এপিয়ার ছিল, ওখানে বডি পড়েছিল। সো ফরেন্সিক তদন্তের ক্ষেত্রে যদি নির্ভেজাল একদম খুঁটিনাটি দিকে পারফেক্ট তদন্ত করতে হয়, তাহলে কিন্তু ক্রাইম সিনে অন্য কারোর আনাগোনা চলবে না, একদম না। সেটা তো, এবং ক্রাইম সিনকে শুধু সিল বা কর্ডন করা নয়, ক্রাইম সিলকে ইনভেস্টিগেশন অথরিটির দায়িত্ব হচ্ছে আন্ডার ল টু প্রোটেক্ট দ্য ক্রাইম সিন। ইজ নট কর্ডনিং অর ইজ নট ব্যারিকেডিং, ইজ প্রোটেক্টিং দ্য এভরিথিং ওভার দেয়ার। একটি ধূলিকণা অবধি কিন্তু একটা ক্রিমিনাল তদন্তের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। তো সেই দিকটা পুরো ডাইভার্টেড হয়েছে, প্রচুর লোকের হাঁটাচলা হয়েছে, বডি কেউ বলছে এইভাবে ছিল, বডি ওইভাবে সরানো হয়েছে। ইনফ্যাক্ট আমরা যেটা প্রথম মিডিয়া রিপোর্টে দেখেছি যে একটি পা কোমরের দিক থেকে ভেঙে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করা হয়েছিল নির্যাতিতা, বিভৎস অনেকগুলো ইনজুরি মার্ক ছিল বডিতে। তো সেই জন্যই সাধারণ পাবলিক বা সবাই, আপনাদের মনেও সেই ডাউট, আমাদের মনেও সেই ডাউট যে একজনের পক্ষে কি করা সম্ভব কি নয়। তো সেটা একমাত্র কোর্ট তখনই ডিসাইড করতে পারবে যেভাবে ইনভেস্টিগেশন রিপোর্ট আসবে। কোর্টের আবেগপ্রবণ হওয়ার কোনো মামলাতে কোনো জায়গা নেই, আইনে তার কোনো জায়গা নেই। সেটা যদি কোর্ট কোনো জায়গায় আবেগপ্রবণ হয় তাহলে সেটা অবিচার হবে। এটা তো এখন সিবিআই মানে সিবিআই তদন্ত করবে। আর কি মনে হয় সিবিআই কি এই তদন্ত প্রক্রিয়া এগোতে পারবে, আর কি সম্ভব? দেখুন সিবিআই যে ক্রাইম মানে বিচার করার যে রেট, যে তাদের সাকসেসের যে রেট, সেটাও তো খুব একটা আহামরি কিছু নয়। হ্যাঁ দেখুন, সিবিআই অন্য মামলায় কি করেছে সেটা হয়তো আমরা স্ট্যাটিস্টিক্স এর বেসিসে আলোচনা করতে পারি, কনভিকশন রেট কতটা, সাকসেস রেট কতটা এজ এ সেন্ট্রাল প্রিমিয়ার এজেন্সি অফ ইন্ডিয়া। কিন্তু এই মামলার ক্ষেত্রে সাধারণ লোক সিবিআই এর উপর হয়তো আরেকটু বেশি আশা রেখেছিল যে একটা যুগান্তকারী তদন্ত হবে, কারণ রাজ্য পুলিশের প্রিমিয়ার এজেন্সি ক্যালকাটা পুলিশ ওয়াজ ওয়ান্স টোল্ড এজ স্কটল্যান্ড ইয়ার্ডস অফ দ্য ইস্ট। এতটা দক্ষ ক্যালকাটা পুলিশ সব দিক থেকে। তাহলে ক্যালকাটা পুলিশের যদি কোনো লোক বা কোনো অভিযুক্তকে যদি ক্যালকাটা পুলিশ প্রোটেকশন দিয়ে থাকে, সেটা সিবিআই উদ্ঘাটন করবে বলে সাধারণ লোকের একটা বিশ্বাস ছিল, মানে অগাধ বিশ্বাস। আমাদেরও ছিল, সব আইনজীবী মহলেরও ছিল, আমাদের আবেদনকারীরও ছিল। ওই জন্য ওই আবেদনকারী আমরা যাদের রিপ্রেজেন্ট করেছি উনি সিবিআই তদন্ত চেয়েছিলেন। কিন্তু হয়তো আজকে বিচার প্রক্রিয়া শেষ হয়ে মনে হচ্ছে সঞ্জয় রায় ছাড়াও যদি আর কেউ থাকে তাহলে ওদের কেন ধরা গেল না, তাহলে এই তদন্তের লুপহোলস গুলো কোথায় আছে, যেটা বারবার আমরা দেখতে পাচ্ছি। জজ সাহেব নিজে হয়তো রায়দান অবজারভেশন করেছেন, তো যখন আমাদের সামনে রায়টা এসে যাবে, রায়ের কপি, আমরা সেটা পড়ে দেখব। তো সেটা এই পোর্শন বা এই অবজারভেশন অফ দা জাজ, পার্টিকুলার ট্রায়াল জাজ, তো সেই অবজারভেশনটা সাধারণ লোক বা নির্যাতিতার পরিবারের যে একটা দাবি যে তদন্ত ঠিক করে হয়নি, সেটা উচ্চতর আদালতে যখন এই মামলা চ্যালেঞ্জ হবে, সেই ক্ষেত্রে নির্যাতিতার পরিবারের দাবিকে আরো জোরালো করবে। কারণ তদন্ত রিপোর্টটা একটা জুডিশিয়াল স্ট্যাম্প পেয়ে গেল, একটা জুডিশিয়াল স্ক্রুটিনি ফার্স্ট লেয়ার কমপ্লিটেড।
নাও ইট ইজ ইন দ্য সেকেন্ড লেয়ার, ইট উইল কাম টু দ্য হাইকোর্ট নাও। হাইকোর্ট, ক্যালকাটা হাইকোর্টের পর যা ডিসিশন হবে, খুশি হবে অখুশি হবে, তারপর আবার সুপ্রিম কোর্ট যাবে। যদি সঞ্জয় রায়, এক মিনিট, আর সিবিআইয়ের আরো আইনজীবীদের বক্তব্য আমাদের কাছে এসে পৌঁছেছে, আমরা এবার সেই বাইটগুলো একে একে শোনাবো। আজকে সারাদিন গ্রাউন্ড জিরো থেকে আমাদের রিপোর্টাররা এই মামলার একেবারে খুঁটিনাটি সমস্ত তথ্য উত্তর পূর্বের প্রথম কোনো বাংলা চ্যানেল আমরা আপনাদের কাছে তুলে ধরেছি। এরপর সিবিআইয়ের আরো একজন আইনজীবীর কাছে আমরা চলে যাচ্ছি, তিনি কি বলছেন আসুন দেখিনি। মূল অভিযুক্ত সঞ্জয় রায়, তার যে সাজার মেয়াদ ঘোষণা হয়েছে লার্নেড অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট এবং সেশন জাজ 1 নম্বর শিয়ালদা এই মুহূর্তে ঘোষণা করেছেন। সেখানে সঞ্জয় রায়কে যে গত 18 জানুয়ারি 2025 3টি ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছিল। বিএনএস এর যে 64 ধারায় তার যাবজ্জীবন হয়েছে, 66 নম্বর ধারায় তাকে আমৃত্যু কারাবাসের নির্দেশ দিয়েছে এবং 103 এ খুন অর্থাৎ মার্ডারের জন্য তাকে যাবজ্জীবন এবং 3টে সেকশনেই ফাইনও করেছে এবং অনাদায়ে আরো জেলের জেলের প্রভিশন রেখেছেন এবং আদালতেও জানিয়েছেন যে সিবিআই এর পক্ষ থেকে এবং ভিকটিমের পরিবারের পক্ষ থেকে তাকে ফাঁসির সাজা বা ফাঁসির দাবি জানানো হয়েছিল, কিন্তু আদালত বলেছেন এই বিষয়টা আমি মনে করছি রেয়ারেস্ট অফ রেয়ারেস্ট ম্যাটার নয় বা বিষয় নয়, সেই কারণে আমি এখানে ফাঁসি অর্থাৎ ডেথ সেন্টেন্স বা ক্যাপিটাল সেন্টেন্স আমি দিচ্ছি না, আমি আমৃত্যু কারাবাস 66 নম্বর ধারায় বিএনএস এর এবং 64 এবং 103 এর একের ধারায় সেখানে যাবজ্জীবন কারাবাসের নির্দেশ দিয়েছেন এবং স্টেটকে নির্দেশ দিয়েছে ভিকটিমের পরিবারকে 10 লক্ষ এবং 7 লক্ষ মোট 17 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য। একেবারে আপনারা শুনছিলেন, আপনার কি মনে হয় এই যে ফাঁসির সাজা আজকে আদালত দিলেন না, তথ্য প্রমাণ অনুযায়ী হয়তো বিচারপতি দেননি এবং আগামী দিনে এই মামলাটা হাইকোর্টে যাবে, এটা একেবারেই বলা যায় নিশ্চিত। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এই যে ফাঁসির সাজা না হওয়া, এটা কি ভালো হলো না খারাপ হলো? দেখুন, ভালো খারাপ চয়েসের কোনো জায়গা নেই। বিচারক যা পেয়েছেন তার ভিত্তিতে বিচার করেছেন এবং সেই রায় আমাদের অপছন্দ হতে পারে, পছন্দ হতে পারে। এক পক্ষের না, যারা মামলাটা চ্যালেঞ্জ করবে তাদের জন্য ভালো হলো, তাদের জন্য এই অবজারভেশনটা ইজ এ বেসিক ফাউন্ডেশন। ইনভেস্টিগেশন এজেন্সির তদন্তে অখুশি হয়ে আবেদন করা আর একজন ইনভেস্টিগেটিং এজেন্সি যেটা বিচার করেছেন বা তদন্ত করেছেন তার বেসিস এভিডেন্স এসে তার বেসিস একজন জুডিশিয়াল অফিসার, একজন জাজ কিছু ফাইন্ডিং দিলেন যে ইনভেস্টিগেশন খারাপ হয়েছে বা এই হয়েছে, দ্যাট ইজ এ বেটার ফাউন্ডেশন ফর দ্য ফ্যামিলিজ টু গেট ইট ইন অ্যাপিল। তো এটা নিঃসন্দেহে নির্যাতিতার পরিবার যখন আবেদন করবেন বা যারা এই রায়কে চ্যালেঞ্জ করবেন ওদের ক্ষেত্রে সহায়ক হবে বিচারপতির এই অবজারভেশন, উনি যা পেয়েছেন। কারণ আমরা নিজেরাই জানি না আজ অব্দি যে জাজমেন্ট না দেখে যে উনি কি পেয়েছেন আবার কেন এমন পেলেন বা কি করলেন না। সুতরাং যতক্ষণ এটা আসবে না ততক্ষণ আমাদের পক্ষে আমরা যখন নিজের চোখে দেখতে পাবো না ওটা বিশ্লেষণ করা সম্ভব হবে না। তো বাট এটা ফাউন্ডেশনাল একটা স্টোন তৈরি হলো ভিকটিমের পরিবারের জন্য। এই রায়টাকে যখন ওনারা চ্যালেঞ্জ করবেন, যে ওনারা আজও বলছেন ভিকটিম নির্যাতিতার মা বাবা যে বিচার হয়নি, বিচার কমপ্লিট হয়নি, আরো অন্য লোক জড়িত থাকতে পারে, আমাদের সঙ্গে এমন দুর্ব্যবহার করা হয়েছিল, বডি দাহ করা হয়েছিল ফোর্সফুলি, আমাদের ভুল বোঝানো হয়েছিল, প্রথমে বলা হয়েছিল সুইসাইড হয়েছে, তারপর ওনারা যাওয়ার পর মেয়েকে দেখতে দেওয়া হয়নি, 2 ঘন্টা ধরে বডি পড়েছিল, অনেক 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 ফ্যাকচুয়াল অ্যাসপেক্টস রয়েছে। তার বেসিসে নির্যাতিতার ফ্যামিলি অলরেডি হাইকোর্টে অ্যাপ্রোচ করেছে, সেটা হাইকোর্টে একটা আবেদন অলরেডি করা হয়েছে নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে। অনেকগুলো পয়েন্ট রেইজ করে 18-19 খানা পয়েন্ট তৈরি করে ওনারা হাইকোর্টের কাছে গেছেন এবং হাইকোর্ট সেই মামলায় শুনানি করছেন। এখন সেই মামলা রয়েছে হাইকোর্টে পেন্ডিংই আছে। এবার এ রাজ্যের একজন চিকিৎসক, আইজিএম হাসপাতালের চিকিৎসক, তিনি এই মামলার রায়ের পর তিনি কি বলেছেন আসুন দেখে নিই। আপনি যেটা বলছিলেন যে রিঅ্যাকশনটা কি, সেটা হচ্ছে গিয়ে বহুদিনের একটা প্রতীক্ষিত একটা রায় আজকে ঘোষণা হয়েছে, কিন্তু আমার মনে হয় যে যাবজ্জীবন না হয়ে যদি এটা মৃত্যুদণ্ড হতো তাহলে একটা এক্সাম্পলারি একটা শাস্তি হতো আর কি। তাহলে এটা নেক্সট টাইম এরকম ধরনের আর হসপিটালের ভিতরে এই ধরনের কাজ করার থেকে অন্যরা একটু বহুদিন অনেকক্ষণ চিন্তাধারা করতো যে এগুলি যাতে আর না হয় আর কি আগামী দিনগুলোতে। কিন্তু এই ধরনের মানসিকতা আপনার কি মনে হয় শুধুমাত্র ফাঁসি দিয়েই সলভ করা সম্ভব? একদমই না। আমার মনে হয় যে এই ধরনের মানসিকতা সমাজে আরো বহু ক্ষেত্রেই আমরা দেখতে পাই।
যদি একটা কাউন্সিলিং এর যদি কিছু ব্যবস্থা থাকতো প্রত্যেকটা হসপিটালে, আমি বলবো প্রতিটা হসপিটাল হোক বা কোনো কি বলবো আমরা বলতে পারি যে একটু ক্লাব যেমন আমাদের জায়গায় জায়গায় ক্লাব আছে, ওগুলিতে যদি একটা কাউন্সিলিং এর ব্যবস্থা করা যেত, সাইকোলজিক্যাল কাউন্সিলিং, তাহলে মনে হয় কিছুটা সমাজে এই ধরনের যে জঘন্য অপরাধগুলি কিছুটা হলেও কমতে পারত। একেবারে শুনছিলেন যে চিকিৎসক, তিনিও বলছিলেন যারা সমাজের সর্বস্তরে কাউন্সিলিং দরকার, এটা একটা আলাদা সাবজেক্ট। আমি যে সাবজেক্টটায় আসবো এবার, দেখুন একটা কথায় আছে, নিন্দুকেরা অনেক সময় বলে যে রাষ্ট্র না চাইলে বিচার হয় না। আপনিও সেই কথাটা বলছিলেন। এই যে এত বড় বড় সব মানে আইপিএসদের এগেনস্টে যে কথাগুলো উঠেছিল, এবং তারা তো একদম সমাজের একদম উচ্চ স্তরে, শীর্ষ স্তরে, সেই ক্ষেত্রে কি মনে হচ্ছে যে একটা এজেন্সি, সিবিআই একটা পার্ট, একটা এজেন্সি, স্টেট পুলিশ একটা এজেন্সি, সেখানেও আইপিএস, তারাও সিনিয়র আইপিএস, কোথাও গিয়ে কি মানে একটা তদন্তে কি একটা বাধা হয়? কারণ ভারী ভারী এই নামে। দেখুন, ক্ষমতা, পাওয়ার, প্রভাব, আর্থিক বল, এগুলো বিচার প্রক্রিয়ার সুষ্ঠু পরিচালনার ক্ষেত্রে অন্তরায়। এটা যদি আপনি থিওরিতে মানেন, তাহলে এটা আপনি প্র্যাকটিক্যালি দেখছেন বিভিন্ন মামলার ক্ষেত্রে। হয়তো সাধারণ লোক দেখছেন, সাধারণ লোক ওই জন্য বিচার না পাওয়ার জন্য হয়তো প্রভাব প্রতিপত্তিশালী। আচ্ছা, আরেকটা কনসেপ্ট তৈরি হয়েছে মানুষের মনে, সাধারণ লোকেদের মনে, সেটা হচ্ছে পয়সা বা প্রভাব না থাকলে কি বিচার পাওয়া যায় না, মানে নির্যাতিত হয়ে। আবার রিভার্স হচ্ছে যে প্রভাব আর প্রতিপত্তি আর পয়সা থাকলে অপরাধ করেও কি সাজা না পেয়ে বাঁচা যায়। এই ধারণাটা যদি তৈরি হয়, এটা কিন্তু, এই দায়িত্বটা কিন্তু পুরো মানে বর্তাচ্ছে সমাজে ইনভেস্টিগেটিং এজেন্সির উপর। এন্টায়ার ইনভেস্টিগেটিং এজেন্সি, সেন্ট্রাল ইনভেস্টিগেটিং এজেন্সি হোক বা স্টেট ইনভেস্টিগেটিং এজেন্সি হোক, পুলিশ সার্ভিস যেটা আছে, পুলিশ নিচ্ছিদ্র, অনেস্ট, সৎ যদি বিচার ইনভেস্টিগেশন কমপ্লিট না করেন, তদন্ত, তাহলে কোনো মামলায় সঠিক বিচার সম্ভব নয়, কোনোভাবেই সম্ভব নয়। আমি আইনের ছাত্র হিসাবে রোজ হাইকোর্ট, কারণ তথ্য প্রমাণটা তো মাটি থেকে তারাই তুলে নিয়ে আসবে কোর্টের দরজা পর্যন্ত। ওটা হচ্ছে যেমন অ্যাক্সিডেন্ট কেসে ফার্স্ট ফিউ আওয়ার্স ইজ ভেরি ভাইটাল টু সেভিং এ লাইফ। একটা মামলায় দোষীকে, প্রকৃত দোষীকে সাজা দেওয়ার জন্য বা খুঁজে বের করার জন্য দ্য কেস ডায়েরি আর ইনিশিয়াল পিরিয়ডটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওই জিনিসটাই হচ্ছে প্রাণ, তদন্ত শক্তির প্রাণ। বারবার বলছিলাম, এই হাই প্রোফাইল মামলাটা সম্পূর্ণ এই রাজ্য থেকে সরানো উচিত ছিল, বাংলা থেকে সরানো উচিত ছিল, যেখানে একাধিক মুরলীধর শর্মা, মিস্টার বিনীত গোয়েল, সব মানে সেখানকার ডিসি, আমি ইন্দ্রাণী দেবী, তার টাইটেলটা হয়তো সারনেমটা এই মুহূর্তে আমার মনে হচ্ছে না, ওসি নিজে গ্রেপ্তার হয়েছেন টালা থানার। এবং সব থেকে বড় কথা হচ্ছে, দেখুন ওই সময়তে দাঁড়িয়ে একেবারে বিনীত গোয়েলের দিকে কে অভিযোগ তুলেছেন না, মিস্টার শান্তনু সেন, যিনি একজন আইনজীবী না মার্জনা করবেন, একজন চিকিৎসক, ছেড়ে দিলা মানে চিকিৎসক, এবং একজন এমপি। আমি যদি এমপিটা বাদও দিই, রাজ্যসভার সাংসদ বাদও দিই, তিনি কিন্তু একজন চিকিৎসক। তিনি কিন্তু কিভাবে তদন্ত হচ্ছে, কিভাবে হওয়া উচিত না, আমার থেকে মিস্টার সেন অনেক বেটার বোঝে। মিস্টার সেন কিন্তু অনেকগুলো প্রশ্ন করে গিয়েছিল, তারপরেও দেখা গেল যে সেই সমস্ত আইপিএসরা বহাল তবিয়তে ঘুরছে। ওই জন্য মিস্টার সেন সাসপেন্ড হয়েছেন দল থেকে কিছুদিন আগে। দেখবেন আরজিকর মামলায় কথা বলার জন্য ডক্টর সেন সাসপেন্ড হয়েছে। অভিযোগ নেই, পরিচয় যেটাই থাকুক, ওই রাজনৈতিক দল থেকে উনি সাসপেন্ড হয়েছে। হ্যাঁ, উনি আক্ষেপ করেও সেটাও বলেছিলেন যে আমার বিরুদ্ধে চুরির অভিযোগ নেই, তাই সাসপেন্ড হলাম। দল বিরোধী কাজ বা আরজিকর মামলা ঠিক করে ম্যানেজ করা হয়নি বলে হয়তো উনি সাসপেন্ড হয়েছে। এবং আরেকজনের কথা এই মামলা আমি খুব গুরুত্বপূর্ণ, আপনার হয়তো সিনিয়র হবেন, মিস্টার সুখেন্দু শেখর রায়, তিনিও একজন বিখ্যাত আইনজীবী, তাকেও তো সাসপেন্ড করা হয়েছে সম্ভবত। উনি সাংসদ, উনি রাজ্যসভার সাংসদ, এবং উনি খুব আবেগপ্রবণ হয়ে সাধারণ মানুষের সঙ্গে রাস্তায় নেমে প্রতিবাদ করেছিলেন। খুব ব্যথিতভাবে উনি নিজের প্রতিবাদটা মানুষ হিসাবে সিপির রোষের মুখে পড়েছিলেন, তাকে কিন্তু ডাকা হয়েছিল। উনি একটা যে পলিটিক্যাল পার্টির এমপি, উনি তার ডিসপেন্সেশনের এগেইনস্টে কথা বলছিলেন।
আবেগপ্রবণ সাধারণ নাগরিক হিসাবে, একজন বাবা হিসাবে বা একজন দাদু হিসাবে, যেহেতু ওনার বাড়িতে মেয়ে আছে, উনি বলছেন আমারও তো মেয়ে আছে, আমার নাতনি আছে, ওই টাইপের। তো তাহলে আমাদের ওই সিদ্ধান্তে উপনীত হতে হবে, রাষ্ট্র চায়নি তাই সঠিক বিচার পায়নি নির্যাতিত। না এই ক্ষেত্রে তাহলে আর সঞ্জয় রায়ও বলছে চিৎকার করে যে আমাকে পুলিশ কাস্টাডিতেই করা হয়েছে, আমাকে দিয়েই লিখিয়ে নেওয়া হয়েছিল, আমার উপর প্রেসার ছিল। তাহলে সঞ্জয় রায় যদি পুরো নির্দোষ হতো, সঞ্জয় রায়ের কাছে বিচারক যথেষ্ট সময় দিয়েছেন। আমাদের এন্টায়ার বিচার প্রক্রিয়ায় কাউকে সাজা ঘোষণার আগে অনেকগুলো সেফটি চেক বাল্বস থাকে, সবগুলো এক্সস্ট করে আজকে রায়দান হয়েছে। সেই জায়গায় বিচারক যখন সঞ্জয় রায়কে সুযোগ দিয়েছিলেন বা আত্মপক্ষ সমর্থনের জায়গা দিয়েছিলেন, সেটা ছাড়া কোনো মামলার আর্গুমেন্টই কমপ্লিট হবে না এভিডেন্সের পর। তাহলে সঞ্জয় রায় ওই স্পেশাল সার্কামস্টেন্সেস গুলো বলা উচিত ছিল, কে ওনাকে কিভাবে ইনফ্লুয়েন্স করেছে, ওনার উপর কি প্রেসার ছিল, কে আর ইনভলভ ছিল বা কি পরিস্থিতি ছিল। বিচারক আজকেও বলেছেন আপনি এই মামলা সবচেয়ে ভালো জানেন, কি পরিস্থিতি হয়েছিল সেটা আপনি সবচেয়ে ভালো জানেন। উনি বাদ দিয়ে আর কারোর পক্ষে তো সম্ভব নয়। সঞ্জয় রায় অ্যারেস্ট হলো অন বেসিস অফ এ সায়েন্টিফিক এভিডেন্স, একটা টেকনোলজিক্যাল এভিডেন্সের বেতে। ওনার ব্লুটুথের একটা পেয়ার ডিভাইস ঘটনাস্থলে ছিল, আর একটা ডিভাইস সঞ্জয় রায়ের কাছে ছিল, ওখান থেকে শুরু। কারণ উনি যদি ব্যাকডোর দিয়ে পেছন দরজা দিয়ে নেমে থাকেন, একটা সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছিল সঞ্জয় রায় দ্য পারপিট্রেটর এন্টার্স ইনটু দ্য ক্রাইম সিন, ওই জায়গায় ঢুকছেন ওই হলের দিকে। কিন্তু তারপরও প্রচুর জায়গা ছিল যেখান দিয়ে অন্য দুষ্কৃতীও যদি থাকে, পেছনের দরজায় সিসিটিভি না থাকার জন্য ওই দিক দিয়ে বেরিয়ে যাওয়ার। এগুলো বারবার বেশ মাস ধরে এই প্রশ্নগুলো উঠেছে যখন তদন্ত নিয়ে কোশ্চেন উঠেছে। আপনার কিন্তু আজ অবধি ওই জায়গাতেই আমরা দাঁড়িয়ে রইলাম। না, আপনার কি মনে হয় না ওই সিসিটিভিতে কিন্তু এরকম 50 জনকে দেখা গেছিল যারা ওই জায়গাতে গিয়েছিল? সেটা নির্যাতিতার মৃতদেহ উদ্ধার হওয়ার পর ক্রাইম সিনে, কিন্তু তাদেরকে একবারও মানে তাদের বয়ান কেন রেকর্ড করা হলো না? তাদের মধ্যে থেকে ক্যালকাটা পুলিশ হয়তো কাউকেই করেনি, বাট সিবিআই কয়েকজনকে ডেকেছিল। আবার এই মামলার সঙ্গে, এই খুনের সঙ্গে ওই হসপিটালের আর্থিক তছরূপ আছে কিনা সেই অ্যাঙ্গেলও কিন্তু সিবিআই ইনভেস্টিগেট করেছিল, দুটোকে একসঙ্গে করে। সেই জন্য বাকি ডাক্তারদের বাবুদের অনেককেও ডাকা হয়েছিল, পোস্টমর্টম ডক্টরকেও ডাকা হয়েছিল, অনেক কিছু করা হয়েছিল। এই মামলার ক্ষেত্রে সবচেয়ে বড় অবিচার যদি হয় সেটা হচ্ছে ওই রাতে পোস্টমর্টম করা। ক্যালকাটা পুলিশের স্পেসিফিক রেগুলেশনস আছে, ক্রিমিনাল রুলস এন্ড অর্ডারস এ আছে, আইনে প্রবিধান আছে, জাজমেন্ট আছে, সানসেটের পর ওই মামলা পোস্টমর্টম করা যাবে না। এবং এটা স্পেসিফিক বলা আছে কোন কোন মামলা খুব সেনসিটিভ সিচুয়েশনে রাতেও পোস্টমর্টম করা যেতে পারে সিপির পারমিশনে উইথ ম্যাজিস্ট্রেট। এই মামলা কিন্তু ওই ক্যাটাগরিতে পড়েনি। তাহলে কার সাথে কিসের জন্য তাড়াহুড়ো করে পোস্টমর্টম করে বডি দেওয়া হলো? এই প্রশ্নটাই কিন্তু আমাদের দিল্লি এমসের চিকিৎসক করে গেছিলেন। এই প্রশ্ন আমরা সুপ্রিম কোর্টে তুলেছিলাম, আমরা নিজে তুলেছিলাম। তাহলে এই মামলা, এই যে যারা করলো তারা তো দেখুন এর বিরুদ্ধে কি উদ্দেশ্য ছিল সেটা একটা দার্শনিক বিষয়, আমি ছেড়ে দিলাম, কিন্তু আইন ভাঙার জন্য তো তাদের গ্রেফতার করা যেতে পারত, সেই জন্য মামলা করা যেতে পারত। সিবিআই একটা ডিস্ট্রাকশন অফ এভিডেন্সের একটা স্কোপ রেখেছেন, ফার্দার ইনভেস্টিগেশন করে আবার চার্জশিট বা সাপ্লিমেন্টারি চার্জশিট তো হয়ে গেছে, সাপ্লিমেন্টারি আর একটা এডিশনাল চার্জশিট দেবেন। আর কবে? সেটাই সাধারণ মানুষের প্রশ্ন, আর কবে? মানে সবাই প্রশ্ন করছে, মানে এখানে যিনি এমস এর চিকিৎসক ছিলেন তিনি লক্ষ লক্ষ লোকের প্রশ্ন। বাঙালির জীবনে অনেক দশক পর এত বড় জনজাগরণ এই মৃত্যুকে নিয়ে হয়েছে, বাঙালি খুব ব্যথিত হয়েছে। শুধু বাঙালি নয়, সারা ভারতে চিকিৎসক সমাজ থেকে, অ্যাডভোকেট সমাজ থেকে, বিভিন্ন প্রফেশনাল সোসাইটিজ, ফিল্ম স্টার্স, অ্যাক্টরস, আপনার কলামিস্ট, আর্টিস্ট, বিভিন্ন আপনার ধর্মীয় সংগঠনের গুরুরা, সারা পৃথিবীতে বাঙালিরা বা অন্য জাতিরা রাস্তায় নেমে প্রতিবাদ করেছে নৃশংস ঘটনা। পুরো এই যে আন্দোলন, যেটা লোকের আবেগ, যেটা নিঃস্বার্থ আবেগ, এতে কিন্তু কোনো রাজনৈতিক ফায়দায় কোনো লোক, সাধারণ লোক নামেনি। কারা নেমেছিল সেটা একটা রাজনৈতিক প্রশ্ন। সেই জন্য ডাক্তারবাবুরা যখন হয়তো আন্দোলন করছিলেন সেটাকেও বিভিন্ন রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা হয়েছে, ভন্ডুল করার চেষ্টা হয়েছে, তোলার চেষ্টা হয়েছে, হাইকোর্ট ইন্টারফেয়ার করেছে। যারা পলিটিক্যাল পার্টিজ আসতে চেয়েছিল ওই মঞ্চে, ডাক্তারবাবুরা তাদের তাড়িয়েছেন, বলছে উই ডোন্ট ওয়ান্ট এনি পলিটিক্স, নো ওয়ান ইজ ইনভাইটেড। সাধারণ লোকের একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল বিচার পাওয়ার জন্য। বিচারের থেকেও বেশি প্রথম প্রশ্ন ছিল এটা জানার জন্য, সত্যি উদ্ঘাটনের জন্য যে কি হয়েছিল। তো
সেই প্রশ্নটা কিন্তু কোনোভাবেই কমপ্লিট হয়নি, এবং সাধারণ মানুষের মতো আমি নিজেও হতাশ যে তদন্ত ঠিক পথে যায়নি। না, আপনাকে একটা কথা বলবো একদম শেষের দিকে অনুষ্ঠান, তারপর আপনাকে আমার সহকর্মী সুমন্ত ব্যানার্জি তিনি আপনাকে কিছু কোশ্চেন করবেন এই মামলা নিয়ে। আপনি একটা মানে জিনিস আমরা যদি দেখি, মমতা বন্দ্যোপাধ্যায় আজ পর্যন্ত যে মামলায় ফাঁসি চেয়েছে একটাও ফাঁসি হয়নি। সেটা কাকতালীয় কিনা আমি জানি না, বা আইনের এর কোনো ব্যাখ্যা আছে কিনা আমি জানি না। দেখুন, আমি আপনাকে স্পেসিফিক বলি, রানাঘাট গণধর্ষণ মামলায় তিনি ফাঁসি চেয়েছিলেন, হয়নি। কাকদ্বীপ মামলায় তিনি ফাঁসি চেয়েছিলেন, হয়নি। কামদুনি মামলায় তিনি বাড়ির লোককে রাইটার্স বিল্ডিং এ ডেকে নিয়ে এসে স্টেটমেন্ট দিয়েছিলেন যে ফাঁসি, হয়নি। আজকের মামলাও তিনি ফাঁসি চাইলেন, হয়নি। প্রসঙ্গত কামদুনি মামলাতেই অভিযুক্তদের হয়ে আমি সুপ্রিম কোর্টে ওদের অভিযুক্তদের রিপ্রেজেন্ট করছি সুপ্রিম কোর্টে। কামদুনি মামলায় যেটা হয়েছিল, ট্রায়াল কোর্ট দুজনকে ফাঁসি দিয়েছিল এবং বাকিদেরকে অন্য সেকশনসগুলোতে অন্য ধারায় ওদের সাজা দিয়েছিল। সেই মামলা হাইকোর্টে এপিলে যায়। এপিল কোর্ট হিসাবে ডিভিশন বেঞ্চ হাইকোর্টের ওই মামলা দীর্ঘ শুনানির পর সমস্ত কিছু দেখে যাদের দুজনের ফাঁসির সাজা ছিল ওদেরকে ফাঁসিটাকে কনভার্ট করে যাবজ্জীবন কারাদণ্ডে, এবং যাবজ্জীবনটা ছিল এন্টায়ার বায়োলজিক্যাল রিমাইন্ডার অফ দ্য লাইফ, ওই 12-14 বছর 30 বছর নয়, পুরো কমপ্লিট লাইফ। সেই মামলা যখন ফাঁসিটা কনভার্ট হয়ে গেল লাইফ ইমপ্রিজনমেন্টে, রাতারাতি রাজ্য সরকার ওই মামলা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছিল। রাজ্য সরকারের পক্ষে সুপ্রিম কোর্টের বা ইন্ডিয়ান লিগেল ফিল্ডের একদম জায়ান্ট অ্যাডভোকেট, সব লেজেন্ডরা সব এপিয়ার হয়েছিল। আপনি অর্ডার দেখলে দেখবেন, আমি নাম নিচ্ছি না, বেশ মানে কোটি টাকা খরচা করে তো রাজ্য সরকার এখন তাদেরই অ্যাডভোকেট এপিয়ার হয়েছিল। সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ জাস্টিস গবাইয়ের বেঞ্চ থেকে নোটিশ ইস্যু হলো, এবং যে এই রুল কেন ইস্যু করা হবে না এগেইনস্ট দিস রিল্যাক্সেশন, মানে ডেথটাকে লাইফে কনভার্ট করার জন্য কেন রুল ইস্যু হবে না, বা এই জাজমেন্টটাকে কেন রিভার্স হবে না। তো ওই নোটিশের কপি বন্দীদের কাছে জেলে সার্ভ হলো, এবং আমি আসামিদের হয়ে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের এন্টায়ার লিগেল টিমের এগেইনস্টে হাজির হলাম, এবং সুপ্রিম কোর্ট আমাদের সওয়াল শোনার পর বা আমরা যা যুক্তি দিলাম তাতে প্লিজড হলেন যে যেটা হাইকোর্ট দিয়েছে বা যে কন্ডিশনসগুলো হাইকোর্ট যেভাবে মানে সেট করেছেন বাকি আসামিদের ক্ষেত্রে, সেই কন্ডিশনগুলোর ক্ষেত্রে যারা মানে ছাড়া পেয়েছেন 10 বছর কেউ জেল খেটে, ওদেরকে কিছু কন্ডিশন ফিক্স আপ করে দিয়েছে। যেমন যে ওরা অনেকটা রাজারহাট পুলিশ স্টেশনের জুরিসডিকশনে, তো নিউ টাউন রাজারহাট পুলিশ স্টেশনে পার্টিকুলার ডেতে হাজিরা দেওয়া, ওদের ডিটেইল ডিসক্লোজ করা, ওদের পাসপোর্ট জমা রাখা, ওরা এদিকে যেতে পারে। সো দেয়ার হ্যাজ বিন স্পেসিফিক ডিরেকশনস বাই দ্য সুপ্রিম কোর্ট, অনলি দিস মাচ। এটা বাদ দিয়ে আজ অব্দি রাজ্য সরকার কামদুনি মামলাতেও সুপ্রিম কোর্টে যে ফাঁসির এগেইনস্টে এই মামলা কিন্তু জেতেনি না। এই মামলায় জাস্ট নোটিশ ইস্যু হয়েছে এবং এই মামলা শুনানি হবে পরবর্তীকালে। এইটাই প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় যেই মামলায় ফাঁসি চায় সেই মামলায় ফাঁসি হয় না, কাকতালীয়। দেখুন, কে কি চাইলেন না চাইলেন বা তার বেসিসে বিচার প্রক্রিয়া চলে না। বিচার প্রক্রিয়া একটা জিনিসের বেসিসেই চলে। আমি বলতে চাইছি তাহলে কি মিস্টার বিনীত গোয়েল, সেই মামলাতে তো মিস্টার বিনীত গোয়েল ছিলেন, মানে ওনার নেতৃত্বে কি এরকমই হয়? বিনীত গোয়েল কামদুনি মামলায় ছিলেন, ওই মামলাতেও ট্রায়াল কোর্ট দুজনকে দিয়েছিল, কিন্তু বাকিদের তো ফাঁসির সাজা হয়নি বা ক্যাপিটাল পানিশমেন্ট হয়নি। হাইকোর্টও সেটাকে হাইকোর্ট যথেষ্ট কনসিডারেট করে সমস্ত জাজমেন্ট ডিসাইড করে এভিডেন্স দেখে বিস্তারিত জাজমেন্ট করেছেন, এবং এই সাজা কামদুনির ক্ষেত্রেও বলছি, আমি এটার ক্ষেত্রেও বলছি যে এটা যেটা নিম্ন আদালত করলেন যে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার না হলে ফাঁসি দেওয়া যায় না বা ক্যাপিটাল পানিশমেন্ট ইম্পোজ করা যায় না। সো দ্যাট ইজ দ্য স্ট্যান্ডার্ড, লিগ্যাল স্ট্যান্ডার্ড প্যারামিটার সুপ্রিম কোর্ট সেট করে রেখেছেন, এন্ড দ্যাট ইজ দ্য সেটেল ল। রেয়ারেস্ট অফ দ্য রেয়ার হতে হবে, তাহলেই ফাঁসি হবে, না হলে হবে না। স্ট্রেট অ্যাওয়ে ফ্রম দ্য ইন্দিরা গান্ধী ট্রায়াল, ইন্দিরা গান্ধীর ওই মামলা থেকে শুরু করে, মার্ডারের মামলা থেকে শুরু করে আজ অব্দি যেই মামলাগুলো হয়েছে, রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ফিট হচ্ছে কি হচ্ছে না, না হলে কিন্তু ফাঁসি হবে না। রাস্তায় নেমে আন্দোলন করে বিচার চেয়ে বিচার পাওয়া যায় না। বিচার তখনই পাওয়া যাবে যখন তদন্তটা নিরপেক্ষ হবে, মানবিকভাবে নয়, দায়িত্বপূর্ণভাবে তদন্তকারী অফিসাররা বা সংস্থা তদন্ত কমপ্লিট করবেন এবং তার রিপোর্ট জমা দেবেন। আপনারা নিশ্চয়ই শুনলেন যে মিস্টার বিনীত গোয়েল
এই আইপিএস অফিসার পশ্চিমবঙ্গের তাবর আইপিএস অফিসার যেই তদন্ত করেছে আজ পর্যন্ত সেই তদন্তের অগ্রগতি কি হয়েছে আমার ডান পাশে বসা মাননীয় আইনজীবীর যে বক্তব্য সেই বক্তব্য অনুযায়ী শুনলেন এবং তিনি কতটা ভালো তার পুলিশ তদন্ত করতে পারে সেটাও আপনারা শুনলেন। এবার আমরা সরাসরি চলে যাব একজন ছাত্রর কাছে, তিনি এই মামলার আজকে রায়ের পর তিনি কি বলছেন আসুন শুনে নি একদম অনুষ্ঠান শেষের দিকে। অবশ্যই ফাঁসি হওয়া উচিত, কারণ যাবজ্জীবন কারাদণ্ড হলে উনি সেফ আছেন, কিন্তু যা করেন ওটা তো ঠিক করেননি, তো অবশ্যই ফাঁসি হওয়া উচিত। কারাদণ্ডটা তো তাহলে উনি ভিতরে আছেন মানে সেফভাবেই আছেন ভিতরে, মানে উনি তো শাস্তি পাওয়ার যোগ্য, ওটা ঠিক ঠিকঠাক শাস্তি হয়। আপনার নাম? চেষ্টা আপনি কোন ইয়ারে পড়েন? থার্ড ইয়ারে। যাতে ফাঁসি হয় এবং এই ধর্ষণ কাণ্ডে যাতে মানে তাড়াতাড়ি বিচার হয় তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মানে তার বিধানসভা একটা বিল এনেছে এবং এই ক্ষেত্রে আশ্চর্যজনক অপরাজিতা বিল নিয়ে আমার একটাই কোশ্চেন যে ফাঁসি আজ পর্যন্ত কোনো রাজ্য সরকার বিল আনতে পারে না। যে রাজ্য সরকার আজ পর্যন্ত বিল এনেছিল, মহারাষ্ট্র সরকার এনেছিল, অন্ধ্রপ্রদেশ সরকার এনেছিল, সেগুলো পরে প্রত্যেকটাই সুপ্রিম কোর্টে খারিজ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় একটা বিল এনেছে, মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই একেবারে আমার থেকে অনেক বেশি বুদ্ধি রাখেন, তিনি জানেন এই বিল টিকবে না এবং এই বিল পরবর্তীকালে সুপ্রিম কোর্টে খারিজ হয়ে যাবে, এটা তিনি জানেন। তিনি কি জাস্ট এই মামলা থেকে একটু সাধারণ মানুষের মোড় ঘোরাতে এইরকম একটা বিল নিয়ে আসলো বলে মনে করেন? দেখুন, যখনই কোনো রাজ্য সরকার বা যে কোনো সরকারের এগেনস্টে যখন একটা সাধারণ লোকদের জনরোষ একটা জন আন্দোলনে পরিণত হয়, বিচক্ষণ রাজনৈতিক নেতা নেত্রীরা সেটাকে ট্যাকেল করার জন্য ক্ষমতায় যাতে ওই সরকার থেকে যায় তার জন্য বিভিন্নভাবে বিভিন্ন কৌশল অবলম্বন করেন। সেটা একটা রাজনৈতিক দূরদর্শিতার একটা নিদর্শন হতে পারে, কিন্তু সেটা বিচার প্রক্রিয়ার পক্ষে কতটা হেল্পফুল হলো বা সদিচ্ছা সেটা কিন্তু প্রশ্ন থেকেই গেল। একেবারেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে অপরাজিতা বিল সেটা যে একেবারেই আষাঢ়ে গল্প সেটা কিন্তু আইনজীবীদের একটা বৃহত্তর অংশ জানেন এবং বোঝেন। তবে এই যে আজকের মামলা, সেই মামলার জল আগামী দিনে কোথায় যায় এটাই এখন দেখার। ধৃত সিভিক ভলেন্টিয়ার তিনি তার দোষ প্রমাণিত হয়েছে, কিন্তু সেই সঙ্গে আরো বেশ কয়েকজন অভিযুক্ত রয়েছে বলে মনে করছেন তার নির্যাতিতার বাবা মারা, এবং এই মামলার বিষয়ে কিন্তু পুরোটা কিন্তু ক্লিয়ার হয়নি। খোদ বিচারপতি, মাননীয় বিচারপতির কথাটাও কিন্তু উঠে এসছে। তাই এই মামলা যে আগামী দিনে কলকাতা হাইকোর্টে যাবে সে বিষয়ে বলার অপেক্ষা রাখে না। এখন কলকাতা হাইকোর্টে যাওয়ার পর মাননীয় যারা আইনজীবীরা রয়েছেন তাদের সওয়াল জবাবের পর নতুন নতুন কি পয়েন্ট উঠে আসে এবং সিবিআই সত্যিই শেষ পর্যন্ত গোড়াতে পৌঁছাতে পারে কিনা সেটাই এখন দেখার। এখন এখানেই শেষ করব আমাদের টকশো। একটু বাদেই আমার সহকর্মী সুমন্ত আসছেন